পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে তৃণমূল বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই। চূড়ান্ত ফল মিলবে কিছুক্ষণের মধ্যে। পরিত্যক্ত আট বিমানবন্দর নতুন করে চালু করবে সরকার। পর্যটন খাতকে আকর্ষণীয় করতে জেলা প্রশাসকদের নির্দেশনা। হামে ময়মনসিংহে এক শিশুর মৃত্যু। রাজধানীর হাসপাতালের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীর ভিড়। সেবা নিয়ে স্বজনদের অভিযোগ। এবং দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ। পরিবারের পাশে থাকার আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদে আছি আমি তাসমিয়া সেরিন। এবার বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলছে। প্রাথমিক ফলাফলে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। এখন পর্যন্ত বিজেপি 152 আসনে এবং তৃণমূল 106 আসনে এগিয়ে। রাজ্যে কে জয়ী হচ্ছে তা জানা যাবে কিছুক্ষণের মধ্যেই। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠনের সম্ভাবনা দেখা দিয়েছে। এই নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিজেপির এগিয়ে থাকা আসন সংখ্যা 182। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল 109 আসনে এগিয়ে আছে। 294 আসনের রাজ্যটিতে সরকার গঠনের জন্য প্রয়োজন 148 আসন। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী ইতোমধ্যেই দাবি করেছেন এ রাজ্যে তার দল বিজেপি সরকার গঠন করবে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে ভবানীপুরে। শুরুতে পিছিয়ে থাকলেও আবার এগিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় রাউন্ডের শেষে মমতার প্রাপ্ত ভোট 9,359। শুভেন্দুর প্রাপ্ত ভোট 8,461। এতে 800-র বেশি ভোটে এগিয়ে মমতা। একই সঙ্গে রাজ্য জুড়ে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে গিয়ে সংখ্যাগরিষ্ঠতার গণ্ডিও পার করেছে বিজেপি। আর এটি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী ভোট গণনা শুরুর প্রথম ঘণ্টা থেকেই তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যায়। শিলিগুড়িতে দ্বিতীয় রাউন্ড শেষে 14,000 ভোটে এগিয়ে বিজেপি। নন্দীগ্রামে দ্বিতীয় রাউন্ড গণনা শেষে শুভেন্দু অধিকারী 3,100 ভোটে এগিয়ে রয়েছেন। আপাতত নদিয়ায় 4টি বিধানসভা কেন্দ্রের ফলাফলের প্রাথমিক আভাস মিলেছে। এতে 3 কেন্দ্রে এগিয়ে বিজেপি আর একটিতে তৃণমূল। নবদ্বীপ, কৃষ্ণনগরে পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি, তবে শমশেরগঞ্জে এগিয়ে তৃণমূল। এদিকে প্রত্যেকটি গণনা কেন্দ্রে থাকছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রের বাইরে 100 মিটার এলাকায় কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে দেয়া হচ্ছে না। গণনা কক্ষের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী। একই সঙ্গে ভেতরেও রয়েছে সিসিটিভির নজরদারি। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে একথা বলেন তিনি। এ সময় বিমান প্রতিমন্ত্রী জানান পরিত্যক্ত 8টি বিমানবন্দর নতুন করে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া 3 মাসের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ডিসেম্বরের মধ্যে 3rd টার্মিনাল চালু হবে। এদিকে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেন নতুন করে প্রত্নতত্ত্ব অনুসন্ধানের পাশাপাশি পুরনো শিল্পকলা ভবন এবং লাইব্রেরি সংস্কারে পরামর্শ দেওয়া হয়েছে। বিগত সময় যে পর্যটনের কোনো কাজই হয়নি, আপনারা সবাই দেখেছেন, সবচেয়ে রুগ্ন অবস্থা আছে পর্যটনটা। সেটাকে আমরা চাচ্ছি যে একটা ভালো অবস্থানে নেওয়ার জন্য, এবং এটার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও চাচ্ছেন যে পর্যটনটাকে শিল্পে পরিণত করা। আমরা সবাই মিলে সেটা চেষ্টা করছি। বগুড়ার তো থাকবে, এয়ারপোর্ট হবে, প্লাস আমরা ফ্লাইং একাডেমিও করতে চাচ্ছি ওখানে, যাতে আমরা পাইলট বানাতে পারি। আমাদের অনেক পাইলটের প্রয়োজন। আমাদেরকে অনেক পুরাতত্ত্ব, আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর আছে, শিল্পকলা একাডেমি আছে, আমাদের পাবলিক লাইব্রেরি আছে, আমাদের বড় গ্রন্থাগার আছে। এই সমস্ত ক্ষেত্রে তাদের আগ্রহ আছে।
তারা কোথাও বলছে যে আমাদের অডিশন লাগবে, কোনো জেলা বলছে যে আমাদের এই জেলাটা এই বিষয়গুলোকে মানে সংস্কার করা দরকার। দর্শক, এ বিষয়ে আরও জানাতে ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। শামীম, সম্মেলনের দ্বিতীয় দিনের সেশনগুলোতে সরকারের পক্ষ থেকে কী ধরনের বার্তা দেওয়া হলো জেলা প্রশাসকদের আমাদেরকে জানাবেন। যেদিন 4 দিন ব্যাপী যে জেলা সম্মেলন শুরু হয়েছে গতকাল, আজকে দ্বিতীয় দিন। ইতিমধ্যে কিন্তু 3টি সেশন পার হয়ে গেছে। এখন চতুর্থ সেশন চলছে লাঞ্চের আগে, এবং লাঞ্চের পরে আরও 2টি সেশন চলবে, এবং এই সেশনগুলোতে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়াও মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সচিব সহ একাধিক ব্যক্তিবর্গ কিন্তু সেশনগুলোতে অংশ নিচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে আপনার সঙ্গে যখন কথা বলছি তার কিছুক্ষণ আগে কিন্তু পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি তিনি গণমাধ্যমে ব্রিফ করেছেন, এবং তিনি বলেছেন যে চলমান যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো সুষ্ঠু করার পাশাপাশি আসন্ন বাজেটে যাতে সরকার একটি দুর্নীতিমুক্ত বাজেট ঘোষণা করতে পারে সে বিষয়ে কিন্তু ডিসিদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এবং আরও একটি বিষয় বলেছেন যে নতুন প্রকল্পে সরকারের যে নির্বাচনী ইশতেহার রয়েছে এই ইশতেহারগুলোর সঙ্গে মিল রেখে যাতে জেলা প্রশাসকরা সব কাজ সম্পন্ন করতে পারেন এবং তৃণমূলে যাতে জবাবদিহিতা নিশ্চিত হয়, সব মিলে কিন্তু যে 64 জন যে জেলা প্রশাসক রয়েছে তাদেরকে কিন্তু এ ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। এবং আরও একটি কথা বলেছেন যে দুর্বল যে অর্থনৈতিক ভঙ্গুর অবকাঠামো, এই অবকাঠামো পুনরুদ্ধার এবং সব মিলে সরকারের যে $1 ট্রিলিয়ন যে অর্থনীতি করার যে পরিকল্পনা রয়েছে এই পরিকল্পনাগুলো কিন্তু জেলা প্রশাসকের সঙ্গে শেয়ার করা হয়েছে এবং একাধিক বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সব মিলে যদি বলি যে জেলা প্রশাসকদের বিভিন্ন প্রস্তাবের মধ্যে থেকে কিন্তু এই 4 দিনব্যাপী সম্মেলনে 498টি প্রস্তাব নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, এবং 498টি প্রস্তাবের মধ্যে কিন্তু রয়েছে মাঠ প্রশাসনের কর্মদক্ষতা বৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, স্থানীয় পর্যায়ে এবং দুর্যোগ ব্যবস্থাপনা এবং সেবাখাতমূলক প্রশাসনের ভূমিকা, পাশাপাশি জনসেবা উন্নয়ন, স্বাস্থ্যসেবা খাতকে আরও বেশি শক্তিশালী এবং গতিশীল করা, পাশাপাশি অবকাঠামো উন্নয়ন এবং মাঠ প্রশাসনের সমস্যার বাস্তব সমাধান, এই বিষয়গুলো কিন্তু এবারের জেলা প্রশাসক সম্মেলনে বেশি গুরুত্ব পাবে বলে আমরা জানতে পেরেছি। এবং সকালে প্রথম 2টি সেশন শেষে কিন্তু মন্ত্রী প্রতিমন্ত্রীরা কিন্তু গণমাধ্যমে ব্রিফ করেছেন, এবং পর্যটন প্রতিমন্ত্রী বলেছেন, মন্ত্রীও বলেছেন যে 7টি বিমানবন্দর রয়েছে সে 7টি বিমানবন্দরকে আবার নতুন করে চালু করার কথা তিনি বলেছেন। পাশাপাশি কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার কাজ এবছরের ডিসেম্বরের মধ্যেই শেষ করার কথা বলেছেন। এবং নতুন যে 3rd টার্মিনাল রয়েছে 3rd টার্মিনালটিও কিন্তু ডিসেম্বরের মধ্যে চালু করার কথা বলেছে। এবং ঠাকুরগাঁ, নীলফামারী, বগুড়া সহ যে 8টি পরিত্যক্ত বিমানবন্দর রয়েছে এই বিমানবন্দরগুলোকে খুব তাড়াতাড়ি শীঘ্রই চালু করার পাশাপাশি তৃণমূলে যাতে সব বিষয়ে সুযোগ সুবিধা নিশ্চিত করা যায় এবং জেলা প্রশাসকদের কিন্তু সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সব মিলে যদি বলি যে সরকারের সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিতের বিষয়টি কিন্তু এবারের যে সম্মেলন হচ্ছে সম্মেলনে কিন্তু প্রাধান্য পাচ্ছে। তো জেরিন, ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে জেলা প্রশাসকদের সম্মেলনের দ্বিতীয় দিনে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বন্ধ কারখানাগুলোর ভবিষ্যৎ নির্ধারণে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম। আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা এবং সাবেক বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এর সাক্ষ্য গ্রহণ। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জন হত্যাসহ 8 অভিযোগে হওয়া মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে 7ম দিনের যুক্তি উপস্থাপন করবেন তার আইনজীবী। সকালে সব মামলায় গ্রেফতারকৃতদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘণ্টায় হামিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। 17 মার্চ থেকে এখন পর্যন্ত হামির উপসর্গ নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছে 1069 জন।
ময়মনসিংহ মেডিকেলে হামে মোট প্রাণহানি 24 জনের। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মাইনুদ্দিন খান। দর্শক, ময়মনসিংহ নগরীর হাম পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। বাপ্পি, ময়মনসিংহে কেমন দেখছেন হাম পরিস্থিতি, আমাদেরকে জানাবেন। প্রতিদিন কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু হামের উপসর্গ নিয়ে হামে আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি হচ্ছেন। তো আমরা হাসপাতাল সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি যে গত 24 ঘন্টায় কিন্তু আরও নতুন 23 জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া আজকে কিন্তু আরও এক শিশু মৃত্যুবরণ করেছেন। তো এখন পর্যন্ত কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যেটি বলছিলেন যে 24 জন শিশু হাম এবং হামের উপসর্গে মৃত্যুবরণ করেছেন। তাছাড়া এই যে এবছর 17ই মার্চ থেকে এখন পর্যন্ত কিন্তু 1069 জন শিশু হামে আক্রান্ত হয়ে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। ইতিমধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং ইতিমধ্যে বেশ কয়েকজন শিশু কিন্তু এই যে দুর্ভোগ এই প্রাদুর্ভাবের কারণে কিন্তু মৃত্যুবরণ করেছেন। তো আমরা যে বিষয়টি দেখেছি যে এই ময়মনসিংহের যে বর্তমান যে পরিস্থিতি, সেই হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু বিভিন্ন গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে। যে কারণে তাছাড়া যেসব শিশু মারা যাচ্ছে তাদের বয়স কিন্তু 5 মাস, 4 মাস এবং 40 দিনের শিশু কিন্তু আমরা দেখেছি। তো যে কারণে কিন্তু অভিভাবকদের মাঝে কিন্তু একটি উদ্বেগ উৎকণ্ঠা রয়ে গেছে। চিকিৎসকরাও কিন্তু উদ্বিগ্ন রয়েছেন যে হামের যে প্রাদুর্ভাব যে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা চরম আকার ধারণ করেছে। তবে চিকিৎসকরা যে বিষয়টি বলছেন যে হামে আক্রান্ত হওয়ার পাশাপাশি যেসব শিশুরা পুষ্টিহীনতায় বেশি ভুগছে তারাই কিন্তু একেবারে চরম পর্যায়ে চলে যাচ্ছে। এবং আপনি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু শিশুদের জন্য কোনো আইসিইউ নেই, যে কারণে এখানে যে শিশুটি বেশি দুর্বল হচ্ছে সেই শিশুটিকে কিন্তু বাঁচানো যাচ্ছে না এবং তারা চেষ্টা করছেন যে ঢাকায় রেফার করেও কিন্তু অনেক শিশুকে বাঁচানোর চেষ্টা করছেন। তো সব মিলিয়ে বলা যায় ময়মনসিংহের যে হামের যে উপদ্রব, সেই উপদ্রব কিন্তু দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত কিন্তু যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু সাধারণ মানুষের মনে উদ্বেগ রয়েছে। তো জেরিন, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে হাম নিয়ে সর্বশেষ। বাপ্পি, আপনাকে ধন্যবাদ। এদিকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাম ও এর উপসর্গ নিয়ে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে এখনও ভিড় করছেন রোগীর স্বজনরা। স্থানীয় চিকিৎসকদের রোগ নির্ণয় বিলম্ব এবং ভুল চিকিৎসায় জীবনের ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি হাসপাতালের লোকবল সংকটে ভোগান্তি দীর্ঘায়িত হচ্ছে। পেশার প্রয়োজনে বাবা সন্তানের পাশে থাকতে না পারায় হামের সঙ্গে অসম লড়াইয়ে নামছেন মায়েরা। এমআর আসাদের রিপোর্ট। কষ্ট মানে কি বলবো, বাচ্চা যখন ভাই চিকরা কান্না করে তখন ভাই কি বলবো আপনাকে। রাতে কালকে তো ভর্তি হয়েছে 5টার সময়, সারা রাত তোরা নিয়ে ঘুমাইতে পারতেছি না, ও বারবার চিকরাইতেছে। সন্তানের হাম আক্রান্তের বর্ণনা দিতে গিয়ে এভাবেই নিজের অসহায়ত্ব তুলে ধরেন একজন মা। স্বামী কাজের প্রয়োজনে ব্যস্ত থাকায় রাজধানীর ডিএনসিসি হাসপাতালে হামে আক্রান্ত শিশুকে নিয়ে প্রত্যেক মাকে নামতে হচ্ছে জীবন বাঁচানোর লড়াইয়ে। আমাদের যে পরীক্ষাগুলো দিছে, ওর আব্বু তো চাকরি করে, এখন আসতেছে না, আসলে পরীক্ষাগুলো করাবো আমরা। পরে কালকে 5টা বাজে আইসি, আপনার স্যালাইন দিছে 8টা, মানে প্রায় 9টার সময় আমাদেরকে স্যালাইন দেওয়া হয়েছে। এতক্ষণ আমরা বসে ছিলাম। হঠাৎ আর কি খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। টয়লেট প্রচুর হচ্ছে যেমন, যার কারণে আবার শ্বাসকষ্ট হচ্ছে। নিজেদেরই বুঝে নিতে হয় আর কি, এটাই আর কি সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে মায়েদের কাছে আর কি, সবচেয়ে বেশি চ্যালেঞ্জের। প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীদের চাপ বাড়ছে এই হাসপাতালটিতে। অভিভাবকরা বলছেন স্থানীয় পর্যায়ে রোগ নির্ণয়ে সময়ক্ষেপণ হচ্ছে, ফলে বাড়ছে জীবনের ঝুঁকি। এমনকি ডিএনসিসি হাসপাতালেও ক্যানোলা পরানোর দক্ষ জনবলের ঘাটতির কথা জানান তারা। প্রত্যেকটা বাচ্চা এরকম হইতেছে যে কারো রক খুঁজে পাচ্ছে না, সে নাকি দিতে পারছে না, পায়ে কতক্ষণ ঘুরে, হাত কতক্ষণই করে, এখন আবার হাতে ক্যানোলা পড়েছে, হাত ফুলে উঠছে। বাচ্চারা টলারেট করতে পারে খুব কম, আর এই বয়সে বাচ্চাদের হচ্ছে ভেইনগুলা সহজে কাজ করে না, খুঁজেও পাওয়া যায় না, সেজন্য ওদের খুব কষ্টর মাধ্যমে ক্যানোলা পড়ানো হয়। আর গায়ে ছোটো ছোটো দেখছি কি গোটা গোটা হচ্ছে। তারপর স্থানীয়ভাবে ডাক্তার দেখাইছি, উনি বললো কি যে আপনার এই অ্যালার্জি থেকে। পরে দেখি বাসায় নিয়ে গেছি, পরে আস্তে আস্তে বাড়তেছে। সদরে ভর্তি করছি মতন দেখি আমার বাচ্চা মানে আরও হইতেছে, সুস্থ হইতেছে না। পরে ওনার কাছে আবার গেলাম, এবারে উনি ঢাকার ঠিকানা দিয়ে দিল এই হসপিটালের। হামের প্রাদুর্ভাবের সঙ্গে সঙ্গতি রেখে রাজধানী সহ দেশের হাসপাতালগুলোতে দক্ষ জনবলের সংখ্যা বাড়াবেন কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। এমআর আসাদ, মোহনা সংবাদ,
ঢাকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের খণ্ডিত মরদেহ দেশে পৌঁছেছে। সকাল 9:45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি। মরদেহ হস্তান্তর শেষে নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, হত্যার শিকার অন্য শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় আনার চেষ্টা চলছে। টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় পুড়ে গেছে কৃষকের স্বপ্ন বোরো ধান। এলাকার কয়েক শতাধিক প্রান্তিক কৃষক ক্ষতির শিকার হয়েছে। পাশাপাশি বিপর্যয়ের মুখে পড়েছে পরিবেশ। ক্ষতিপূরণের দাবিতে কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। টাঙ্গাইলের মির্জাপুরে রয়েছে 7 থেকে 8টি ইটভাটা। এসব ভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হয়েছে 500 একর জমির বোরো ধান। উপজেলার কোঠুরিয়া, সরিষাদাইর, বহুরিয়া, পাহাড়পুর, মন্দিরাপাড়া ও ভাওড়া এলাকার বোরো ধান নষ্ট হওয়ায় চরম বিপাকে পড়েছেন এলাকার কৃষক। 90 জায়গা নষ্ট হয়েছে একবারে, কোনো একটা সিটাও নেই, কালা হইয়া একবারে উইরা গেছে। বুদ্ধিরপাড়া, মন্দিরাপাড়া, বহুরিয়া, চরপাড়া, কুটবহুরিয়া, এই 4টা গ্রামের মোটামুটি ধরেন হলো 10,000 একর, মানে 10,000 শতাংশ মতো জায়গা হবো। এই ধান ক্ষেত কৃষকের কত কষ্ট করে 4টা মাসের মানে সারা বছরের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষক জানি এই ক্ষতিপূরণটা পায়। বিষয়টি উপজেলা প্রশাসন সহ কৃষি বিভাগকে একাধিকবার অবহিত করা হলেও কোনো লাভ হয়নি। চলতি বছর ক্ষতি বেশি হওয়ায় চরম বিপাকে পড়েছেন চাষিরা। বাধ্য হয়ে তারা ইউএনও অফিসে বিক্ষোভ সহ প্রতিবাদ সমাবেশ করেন। ক্ষতি পূরণের জন্য জোর দাবি জানান কৃষকরা। আমরা বিদ্যুৎ সংকটে পানি দিতে পারি নাই, ডিজেলের জন্য পানি দিতে পারি নাই। আল্লাহর রহমত ছিল, বৃষ্টি হইতেছে, ইট ভাটার অগ্নিকাণ্ডের ধোঁয়ায় সেই ফসল নষ্ট হয়ে গেছে। আমরা আশা করি আজকে টিউনু স্যার আমাদেরকে সুন্দর একটা মীমাংসা দিবে এবং কৃষকের মুখে যেন হাসি ফুটে। ইটভাটা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। কৃষি অফিসের আগে তদন্ত করে কার কতটুকু নষ্ট হয়েছে সেই ক্ষতি নির্ধারণ করবেন। তারপর এখানে যদি ক্ষতিপূরণ দেওয়ার কোনো ইস্যু থাকে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করব এবং যেসব ইটভাটা এরকম হঠাৎ করে কাজ করছে তাদের লাইসেন্স না থাকলে তাদের ভাটা ভেঙে দেওয়া হবে। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 5 জন। ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় ট্রাক পিকআপ ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। এদিকে সকালে মুক্তাগাছায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। অতিবৃষ্টি ও উজানের ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেদির হাওর সহ বিভিন্ন হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। এতে নতুন করে আরও 200 হেক্টরের বেশি বোরো ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। কষ্টে ফলানো সোনালী ফসল পানির নিচে তলিয়ে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। প্রতিদিনই তারা বাড়তি খরচ গুনিয়ে শ্রমিক নিয়ে ধান কাটতে ছুটছেন। কোথাও বুক সমান, আবার কোথাও কোমর পাড়িতে নেমে ধান কাটতে হচ্ছে। আবার যেসব ধান কাটা হচ্ছে সেগুলো রোদের অভাবে শুকাতে না পেরে নষ্ট হওয়ার উপক্রম। এমন অবস্থায় বড় ধরনের ক্ষতির সংখ্যায় দিন কাটছে চাষিদের। মানে আমার সবগুলা জমি মানে একবার সায়র করে নিছে, তারপরে কিস্তি মিস্তি তুলে করছিলাম ভাই। এখন কি কমু, দুঃখের কথা তো জমিগুলা দেখছেন ওই লয়ে গেল গা। এত কষ্ট করে আমরা জমিন করছি কিন্তু আমরা জমিনের ধান দেখতে পারতেছি না, বা আমাদের ছেলে মেয়ে মা বাপ সবাই তো আমরা এই ধানের আশার উপর না। শেরপুরের গাঢ় পাহাড়ি সীমান্তে চলতি বড় মৌসুমে ধান কাটার শুরুতেই বেড়েছে বন্য হাতির আতঙ্ক। সন্ধ্যা নামলেই পাহাড় থেকে নেমে আসা হাতির দল সাবার করছে কৃষকের সোনালী স্বপ্ন। হাতি এবং মানুষের দীর্ঘস্থায়ী লড়াইয়ের অবসান চান সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা। মইনুল হোসেন প্লাবনের তথ্য চিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। শেরপুরে শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বিস্তীর্ণ গাঢ় পাহাড়, দিগন্তজোড়া বোরো ধানের ঘ্রাণে যখন কৃষকের মুখে হাসি থাকার কথা, ঠিক তখনই হানা দিয়েছে বন্য হাতির দল। গেল 2 সপ্তাহ ধরে শতাধিক হাতি ছোট ছোট দলে বিভক্ত হয়ে দাপিয়ে বেড়াচ্ছে লোকালয়। কৃষকের ঘাম ঝরানো ফসল মুহূর্তেই মিশিয়ে দিচ্ছে মাটিতে।
প্রায় ৩ দশক ধরে চলা এই দ্বন্দ্বে এখন প্রাণ হাতে নিয়ে রাত কাটছে সীমান্তবাসীর। মশাল জ্বালিয়ে কিংবা ঢাকঢোল পিটিয়েও থামানো যাচ্ছে না ক্ষুধার্ত হাতির তাণ্ডব। বৈশ্বিক সংকটে তেলের অভাব থাকায় জেনারেটর, লাইট জ্বালিয়ে পাহারা দিতেও হিমশিম খাচ্ছেন স্থানীয়রা। হাতি এসে আমাদের ধানের ক্ষেত নষ্ট করে এবং ঘর বাড়ি ভাঙচুর করে, বর্ষার সময় আর কি বেশি আসে। আমরা কর্ম করতে পারি না, আবাদ করতে পারি না, ঘরে থাকতে পারি না। হাতি দাবার দিলেই দম মারণ লাগে, মানুষ মারি ফেলায়, ঘর ভাঙি ফেলায়, ভাত হাতে খাই ফেলায় যায়। দীর্ঘদিন থেকে এই হাতি মানুষের দ্বন্দ্ব চলে আসছে। সরকারের পক্ষ থেকে ছোটোখাটো পদক্ষেপ নিলেও স্থায়ীভাবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বন বিভাগের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। পাহাড়ে বন্য হাতির খাবারের ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার প্রক্রিয়াও চলমান। 120 হেক্টর হাতি খাদ্য উপযোগী বাগান করছি। ক্ষতিপূরণটা পেতে হয়তো আমাদের একটু ডিলে হয়, কিন্তু ক্ষতিপূরণ নিশ্চিতভাবে পায়। এদিকে ৩ দশকের এই সমস্যা নিরসনে সংসদ অধিবেশনে সোচ্চার স্থানীয় জনপ্রতিনিধিরা। স্থায়ী সমাধানের পথে হাঁটছেন বলে জানালেন সরকারি দলের এই সংসদ সদস্য। আমি ইতিমধ্যে সংসদে 2 দিন কথা বলছি, আমাদের স্পিকারের মাধ্যমে আমাদের পরিবেশ বনমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমি করছি। ফরেস্ট অফিসার এবং রেঞ্জারের সঙ্গে কথা বলছি, তারা স্থায়ীভাবে কিভাবে সমাধান করা সম্ভব এই বিষয়গুলি তারা আমাকে নোট আকারে দিবে। আমি সেই নোটগুলি নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং পরিবেশ বনমন্ত্রীর সঙ্গে কথা বলবো। বন বিভাগের হিসাব বলছে 2014 সাল থেকে এই পর্যন্ত হাতির আক্রমণে প্রাণ হারিয়েছেন অন্তত 46 জন মানুষ, আর পাল্টা হামলায় প্রাণ গেছে 34টি বন্য হাতির। সরকার নিহত পরিবারকে 3 লাখ এবং ফসলের ক্ষতির জন্য 50,000 টাকা সহায়তা দিলেও স্থানীয়দের দাবি এখন কেবলই একটি স্থায়ী ও নিরাপদ জীবনের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। দখল, দূষণ আর খননের অভাবে অস্তিত্ব সংকটে নাটোরের গুরুদাসপুরের জিয়াখাল। পানির অভাবে 2 পাড়ের কৃষকদের যেমন ফসল উৎপাদনে ব্যাহত হচ্ছে, তেমনি বর্ষার পানি নিষ্কাশনে পড়তে হয় চরম বিপাকে। সরকারি কর্মসূচির আওতায় দ্রুত খালটি খননের দাবি স্থানীয়দের। মিজানুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। চলনবিল অধ্যুষিত নাটোর জেলা 7টি উপজেলা নিয়ে গঠিত। এলজিইডি তথ্যমতে জেলায় রয়েছে 50টি খাল। তবে দখল, দূষণ আর খননের অভাবে মানচিত্র থেকে মুছে গেছে অনেক নদী ও খাল। 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি শুরু হলে গুরুদাসপুরে জিয়া খাল খনন করা হয়। 2 কিলোমিটার দৈর্ঘ্যের এই খালে একসময় ছোট বড় নৌকা চলাচল সহ কৃষকদের পানি সেচের অনেক উপকার হতো। অবৈধ দখল, দূষণ আর ভরাট হয়ে ছোট নালায় পরিণত হয়ে আজ মৃত জিয়া খাল। অবিলম্বে খালটি খননে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। মানুষের জবরদখলে এই জিয়া খাল একদমই বন্দর দিকে। খালটা ভরাট হয়ে নষ্ট হয়ে গেছে, আবার ভালো আসে না, চারিদিকে বোধহয় হয়ে গেছে, ভরাট হয়ে গেছে। তারেক রহমানের কাছে একটু দাবি করতেছে এই খালটা খনন করলে আমাদের অনেক সুবিধা হবে। খালটা পুনরায় খনন করলে কৃষি এবং আবাদের জন্য অনেক উপকার। জিয়া খালটি পুনঃখননে জিপিতে অন্তর্ভুক্তকরণের জন্য প্রকল্প প্রস্তাবটি প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা সেচ বিভাগের এই কর্মকর্তা। খালটি পুনঃখননের জন্য জিপিতে অন্তর্ভুক্তের জন্য প্রকল্প প্রস্তাব প্রধান কার্যালয়ে প্রেরণ করেছি। প্রকল্পটি পাশ হলেই আমরা উক্ত খালটি খনন করা সম্ভব হবে। জিয়া খালের খনন কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। খাল খননের অলরেডি প্রস্তাবনা পাঠানো হয়েছে, এটা অনুমোদনের পর্যায়ে আছে। খুব দ্রুতই এই কাজ আমরা শুরু করতে পারবো। এদিকে নাটোর 4 আসনের সংসদ সদস্য বলেন, খালটি খননে ইতোমধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। ইতিপূর্বে উপজেলা সদর থেকে, উপজেলা প্রশাসন থেকে আমরা পরিকল্পনা পাঠিয়ে দিয়েছি। অনুমোদিত হয়ে আসলে আমি আশা করব যে আমার প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এখানে নিয়ে এসে এই খালের শুভ উদ্বোধন করব। অতি দ্রুত খালটি পুনঃখননে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে তৃণমূল বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই। চূড়ান্ত ফল মিলবে কিছুক্ষণের মধ্যেই। পরিত্যক্ত 8 বিমানবন্দর নতুন করে চালু করবে সরকার। পর্যটন খাতকে আকর্ষণীয় করতে জেলা প্রশাসকদের নির্দেশনা।
হামে ময়মনসিংহে এক শিশুর মৃত্যু, রাজধানীর হাসপাতালের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীর ভিড়, সেবা নিয়ে স্বজনদের অভিযোগ। এবং দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ, পরিবারের পাশে থাকার আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।